তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। সুলতানের খবর তাহলে আমি কি করে পাবো? তুমি কাল একটু থানায় যাও না। থানায় গিয়ে কি কোনো লাভ হবে? থানার দারোগা এমনিতেই আমাকে দেখতে পারে না, উল্টো আমাকে নিয়ে নানান কথা বলবে, মজা লুটবে। হ্যাঁ, আমার ছেলে যদি বিপ্লবীর দলের নাম দেখায়ও তাতে তো দোষের কিছু নেই। নেহাত আমরা পরাধীন, তাই না। ওই সোমনাথ ওর ছেলের কথা বলে আর কি। ও বলে যে ওরা তো বন্দুক বা গুলি ছড়ে খুন বা ডাকাতি করার জন্য না, ওই ব্রিটিশগুলোকে ভয় দেখিয়ে দেশ থেকে তাড়ানোর জন্য। আমি অত কিছু বুঝি না, বুঝতেও চাই না। সুলতান আমার ছেলে, আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, ওকে জন্ম দিয়েছি, ওকে লালন পালন করেছি। আমার ছেলের কোনো কিছু হলে আমি সেটা সইতে পারবো না। আমি তোমার দুটো পায়ে ধরি, তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনো, তা না হলে ওর শোকে আমি মরে যাব। তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনো, আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনো। কিছু হবে না। কাঁদিস না গুল, কাঁদিস না। মানুষের জীবনে এমন খারাপ সময় আসে, আবার তো চলেও যায়। এভাবে তো আল্লাহ আমাদের প্রত্যেকের পরীক্ষা নেন। কিসের পরীক্ষা চাচি? আমি ওনাকে ভালোবাসি কিনা আল্লাহ কি জানেন না? আমি ওনাকে কতটা ভালোবাসি, তাহলে কেন আমার কাছ থেকে ওনাকে কেড়ে নিলে? বোকা মেয়ে, আরে কেড়ে কেন নেবে? তুই ধরে নে না যে সুলতান ঢাকায় অফিস করছে, তাই ফিরে আসতে পারছে না। অফিস করলে তো আমাকে নিয়ম করে চিঠি লিখতে, এখন তো তার সাথে কোনো যোগাযোগই হচ্ছে না। তো শ্বশুর তো সুলতানকে ফিরিয়ে আনা নিয়ে খুবই চিন্তায় আছেন। বাড়িতে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটা ঘটনা ঘটে গেল, হিতু হতেই ও তো সময় দিতে হবে নাকি গুল? সব দোষ আমার চাচি। আমি যদি ওনাকে জোর করে ঢাকায় না পাঠাতাম তাহলে তো এমন কিছু হতো না। অত বড় ঢাকা শহর, সেখানে জেলখানা কোথায় কে জানে। আমার বড্ড ভয় করছিল চাচি, ওনাকে যদি খুঁজে পাওয়া না যায়। তবা তবা, কি সব অলক্ষণে কথা বলছিস তুই? হ্যাঁ, তোর স্বামী কি এমন হবে? কি করেছে সে? কাউকে মারেনি, কাটেনি, কেন তারা তো বড় শাস্তি হতে যাবে? হ্যাঁ, তুই তোর মন থেকে সব কুচিন্তা দূর কর দেখি। মানুষের মনের অনেক কুচিন্তা অনেক সময় সত্যি হয়ে যায়। তোর স্বামীর কিচ্ছু হবে না, তুই দেখে নিস। আমাদের সুলতান হাসতে হাসতে বাড়িতে ফিরে আসবে। চাচি, উনি ফিরবে তো? উনি ফিরবে তো? তোমার কথা সত্যি হবে তো? হ্যাঁ রে হ্যাঁ, দেখবি ঠিক ফিরে আসবে। চাচি, তারপর তর্করত্ন মোহর আলীর খবর কি?
সে কি এখনো আগের মতোই মাথা উঁচু করে হাঁটছে? এবার বুঝবে কত ধানে কত চাল। তা যা বলেছেন, ওই যে কথায় বলে পুলিশে ধরলে 32 ঘাট, তার উপর আবার ইংরেজ পুলিশ অস্ত্র সহ ধরেছে। মনে হয় না এবার সহজে ছাড়া পাবে। কথাটা গ্রামের কেউ বিশ্বাস করছে না তর্করত্ন মশাই। সবাই বলা বলি করছে সুলতানের মতো ছেলে এমন কাজ করতেই পারে না। করতে পারে না বলি তাহলে পুলিশ এমনি এমনি ধরলো? সবাই বলছে এটা ইংরেজ পুলিশের ষড়যন্ত্র। আরে বেটা, তুই থামবি? যা করছিস কর। ইংরেজ পুলিশের ষড়যন্ত্র? তাহলে ওর কাছে অস্ত্রটা করতে গেল শুনি। এখন আর ওসব কথা বলে পার পাওয়া যাবে না। আরে সোমনাথ বদ্দির ছেলে ওই যে সুবিমল, ও তো সুলতানের ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, আর সে তো এখন পুরো দস্তুর স্বদেশী করছে। সুতরাং সুলতানও যে ওই স্বদেশী দলে নাম লেখাবে, এছাড়া আশ্চর্য আবার কি আছে? তোমার কথা যদি সত্যি হয় তর্করত্ন, তাহলে সুলতানের জেল অনিবার্য। শুধু জেল বলছেন কেন মল্লিক মশাই? দেখুন না, ও কালা পানি না হয়ে ছাড়ছে না, যাকে বলে দ্বীপান্তর। বলছেন কি তর্ক মশাই? হ্যাঁ, তবে আবার বলছি কি, মোহর আলীর ছেলে স্বদেশী? আরে বাবা, দেখে তো একেবারে ভেজে বেড়াল বলে মনে হতো। সত্যি কি দিনকাল যে পড়লো! আরে ইংরেজদের সঙ্গে পাঞ্জা কষছে কিনা দেশোদ্ধার করবে। সব কটা মরবে, এবার সব কটা মরবে। বলছেন মোহরের ছেলেটাও যাবে, ছাড়া পাবে না? পারবে না, পারবে না। তার ওই দারোগা ছেলেও ছাড়িয়ে আনতে পারবে না। স্বদেশীদের প্রতি ইংরেজদের আইন খুবই কড়া, কাজেই ছাড়িয়ে আনা অত সহজ নয়। সুলতান পুলিশের হাতে ধরা পড়েছে, এই খবরটা কি সুবিমলটা জানে? খবরটা তো তাহলে সুবিমলকে দিতে হয়। সেই সঙ্গে তর্করত্ন আর মেজ মল্লিকের এই ঘোট পাকানোর সংগত। তা মল্লিক মশাই, এবার উঠা যাক, বেলা তো অনেক হলো। কথা কথা সুলতানের ব্যাপারটা নিয়ে গ্রামে অনেক কথা রটতেছে। কে যে রটাইতেছে খালি যে একবার জানতে পারি, ওর কাইটটা আমি গাঙ্গে ভাসাই দিব। আহা, মাথা গরম করিস না, এখন সময় এমনিতেই ভালো নয়। কি রটেছে কি? গ্রামে রটতেছে সুলতানের সাথে নাকি বিপ্লবীদের যোগাযোগ ছিল, পুলিশ নাকি ওকে কালা পানি পার করে দিবে। এই সমস্ত বাজে রটনায় কান দেওয়ার কোনো দরকার নেই। এই সমস্ত গুজব যত দ্রুত ছড়ায়, আবার তত দ্রুতই চুপ মেরে যায়। কিন্তু রটাইতেছে কে? মেজো মল্লিক? হ্যাঁ, হতেই পারে, কিন্তু তার চাইতে বড় প্রশ্ন, গ্রামের মানুষ এই দ্বিতীয় চিঠিটার কথা জানলো কি করে? নিশ্চয়ই কেউ সুকৌশলে এই খবরটা রটাচ্ছে, আর থানা নিশ্চয়ই এটা জানে। জানলে কি আর বলবে? উল্টা সন্ত্রাসীর আব্বা বইলা আপনার সাথে দুর্ব্যবহার করবে। নানা কর্তা, আপনার থানা যাবেন না। ওদের অনেক দিনের রাগ আমার উপর, সেই সুযোগটা নিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনি বরং মেজ মল্লিককে ধরেন। আমার আত্মসম্মানে বাঁধবে মোহর। ছেলের থেকে এটা বড় হলো না, মেজ মল্লিকের ক্ষমতা কি যে কলকাতায় সুলতানের খবর এনে দেবে? এত লম্বা হাত মেজ মল্লিকের না, কিন্তু গুজবটা যে মেজ মল্লিকে ছড়াচ্ছে সেটা নিশ্চিত হলে শত্রুকে চেনার কাজটা পরিষ্কার। মাস্টারমশাই, হঠাৎ করে এত জরুরি তলব কেন? সুলতান যে ঢাকায় ধরা পড়ছে সে খবরটা জানো? সারা গ্রামে রটে গেছে, সবাই বলা বলি করছে তোমার সঙ্গে মিলেমাশার কারণেই সুলতান ধরা পড়ছে। আমাদের আর্মসটাও গেল, সেদিকে বরং জীবনটা। ওকে বললাম শুধু জিনিসটা পৌঁছে দিতে, সেটুকু পারলো না গাধাটা। কিছু মনে করো, তুমি আমাদের দলের নেতা, তবুও বলছি তোমার কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজটা ওকে দেওয়া উচিত হয়।
তোমার ওকে বলে দেওয়া উচিত ছিল ওর মধ্যে কি আছে। আচ্ছা, সুলতান তো আমাদের মতো মানসিকভাবে প্রস্তুত না, তুমি তো কাজটা আমাকে দিতে পারতে। দেখো দাদা, তুমি গ্রামে আছো বলেই গ্রামের সমস্ত খোঁজ খবর আমরা পাচ্ছি। দেখো, একসময় তুমি পুলিশের নজরদারিতে ছিলে, এখন যে নেই তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। তাই তোমাকে আমরা এই কাজে জড়াতে চাইনি। তবু আমারও তো ইচ্ছা করে দেশের জন্য কোনো কাজ করতে। আমার না ইংরেজদের দেখলে কেমন হাতটা নিষ্পিস নিষ্পিস করতে থাকে। কবে যে ওই লাল মুখগুলোকে এই দেশ থেকে দাঁড়াতে পারবো? তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না, এতে লাভের চাইতে লোকসানই হয় বেশি। সেটা তো আপনি খুব ভালো করে জানেন। তবে এটুকু বলে রাখি মাস্টার মশাই, এত রক্ত, এত আত্মত্যাগ কোনো দিন বিফলে যাবে না। আপনি দেখবেন। তোমরা যে স্বদেশের জন্য এত কষ্ট করছো, আমি তো কিছুই করতে পারছি না। আমরা চাই না যে আপনার উপরে পুলিশ কিংবা অন্য কারো সন্দেহ নতুন করে তৈরি হোক। তাহলে তো আমাদেরই ক্ষতি। গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেই খবর আমরা আর পাবো না। আর শোনো, তর্করত্ন আর মেজো বললি তোমাদের নামে প্রচন্ড পরিমাণে ভোট পাকাচ্ছে। একটু বার বেড়েছে, ওই পেছনে দারোগার জোর থাকলে যা দাও। শালা পুলিশের পোশাক কুকুর বেশি বাড়াবাড়ি করলে তার ফলও পেয়ে যাবে একেবারে হাতে নাতে। আসি দাদা, ভালো থেকো। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসো। বোমা, চলো গোসল করে কিছু মুখে দেবে। আমি কিছু খাবো না আম্মা, আমার ভালো লাগছে না। দেখো বোমা, আমরা সবাই চিন্তা করছি। সুলতান যেমন তোমার স্বামী, তেমনি আমার সন্তান। আমি ওকে পেটে ধরেছি। আমার চিন্তা ভাবনা ভয় তোমার চেয়ে অনেক বেশি। আম্মা, আমার কিছু খেতে ভালো লাগছে না। খেতে ভালো না লাগলে তো আর হবে না। শরীরকে কষ্ট দিলে শরীর সে কষ্ট ফিরিয়ে দেয়। আমার কিছু হবে না। মেয়ে মানুষের যান কই মাছের মতো, কিছুতেই কিছু হবে না। ছি বৌমা, তুমি না আমার ঘরের লক্ষ্মী বউ। খবরদার আর কখনো এরকম কথা মুখে আনবে না। সুলতান তো আমার তেমন ছেলে নয় মা, যে পুলিশ তাকে চিরকাল আটকে রাখবে। আজ বাদে কাল নিশ্চয়ই ছেড়ে দেবে। আমায় কলকাতায় নিয়ে যাবেন মা? কলকাতায়? এখানে থেকে তো কোনো খবরই পাচ্ছি না। ওই শহরে তো আমরা কোনো কিছু চিনি না মা। একমাত্র সুলেমানই কোনো হদিস দিতে পারে। তোমার শ্বশুর চিঠি পাঠিয়েছে, দেখা যাক কি হয়। ততদিনে বেশি দেরি হয়ে যাবে না তো? খবরদার আর কখনো এরকম অলক্ষণে কথা মুখে আনবে না। তোমার যদি খুব কষ্ট হয় তাহলে কদিন একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসো, মনটা ভালো হবে। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন মা? ও মা, কখন আমি তাড়িয়ে দিলাম? পাঁচজনে শুনলে কি বলবে বলো তো? আমি তো তোমার মন ভালো করার জন্য বললাম। ওখানে তোমার মা, বাবা, ভাই সবাই আছে, তাই বলেছি। আমি কোথাও যাব না মা, মরতে হলে এই বাড়িতেই মরবো। আমাকে যেতে বলবেন না। কি হলো ভাবি, এভাবে কাঁদছো কেন? ইস, দেখেছো চেহারার কি অবস্থা হয়েছে? তুই একটু বোঝা তো মা, আমার কথা তো কিছুতেই শুনছে না। তুমি যাও। এমন করলে হবে? দাঁড়াও, আগে তোমার চুলটা আছড়ে দিই। ঘোরো তো। ছাড়ুন অন্তরা আপা, ভালো লাগছে না। ভালো লাগছে না বললে কি হবে? সুলতান ভাইজান এলে? সে কবে আসবে অন্তরা আপা, কবে? আমি যদি চাকরি করতে তাকে না পাঠাতাম তাহলে তো এসব হতো না। সব পুরুষ মানুষরাই চাকরি করে,
এটা ভাইজানের খারাপ নসিব। তুমি এত চিন্তা করো না ভাবি, আমি ভাইজানের খোঁজ নিব। দরকার পড়লে আমি আমার মিয়াকে পাঠাবো, সে তো 5 জায়গায় ঘোরে, ঠিক ভাইজানের খোঁজ পেয়ে যাবে। তুমি শুধু শুধু চোখের পানি ফেলো না তো, এতে ভাইজানের অকল্যাণ হবে। এই যে কই যাইতেছো? কর্তার কাছে? হ্যাঁ, না মানে ওই যে কর্তার কিছু শিকড় বাকর। ও, কর্তার এখনো শিকার বাকর আসে? যার ছেলে জেলে পয়সা মরতেছে তার এখনো কবিরাজে আসে? কি সব বাজে কথা বলতেছো? সুলতান জেল হাজতে পস্তাছে, এটা তোমার কে বললো? কে আবার বলবে? সারা নয়নতারা গ্রামে কথাটা ভাইসা বেড়াইতেছে। সুলতানরা পুলিশ ধরে নিয়ে গেছে, ওই জেল ফাঁসি ঠিকই যেন হবে। আবার বাজে কথা বলে। সুলতান কি চোর, ডাকাত নাকি খুনি যে তার ওই জেল হাজত হবে? পুলিশ ভুল করে ওকে ধরছে। অচেনা শহর, হাতের কাছে কাউকে পায় নাই, ওকে পাইছে, স্বদেশী পাইবে, ওকে ধরে নিয়ে গেছে। তুমি বুঝি সেখানে ছিলে? না, তা থাকবো কেন? কিন্তু ওর অফিসের বন্ধু তো সেই কথাই লিখছে। এদিকে সবাই বলছে সোমনাথ বদ্দি আর মোহর কবিরাজের যেরকম বন্ধুত্ব, ওদের 2 ছেলেরও তেমন ভাব। বাজে কথা, একদম বাজে কথা। আচ্ছা, এই কথাগুলো তোমার কে কইছে কত দেই? সবগুলো জীব আমি টাইনা ছিড়া ফেলামু। তুমি কয়জনের জিভ টেনেছি ভাইয়া? সবাই কইতাছে আমি তোমার ভালোর জন্যই কইতাছি। এইসব নিয়ে কারোর সাথে বিবাদে যাইও না, পরে জেল খাটা লোকের পক্ষ নিচে দেখে পুলিশ তোমারে ধরে লয়ে যাইবো। ও, এইবার বুঝছি। এটা হইল গা মেজো মল্লিক আর ওই চামচা কেষ্টাটার কাজ। এই হারামজাদা গো, লজ্জা শরম হইব না? একটা গুলি খায়া মরলো, তারপরে শালা কেষ্টার আর বদমাইশি কমলো না। মেজো মল্লিক এসব রটাবে কেন? রটাবে না? এই গায়ে মেজো মল্লিক রে একমাত্র কর্তাই পাত্তা দেয় না। এই আগেই তো তার এগুলো রটাইছে। আল্লাহরই কেমন বিচার কত দেখি। ভালো মানুষগুলো চলে যায়, আর মল্লিকের মতো ওই হারামজাদা গুলা থাকে মানুষের জ্বালানোর জন্য। পেয়ারা আপার গুলবদন খুব ভাঙা পড়ছে না? হ্যাঁ, তা তো করবই। বৌমা তো নাও খাওয়া ছেড়ে দিছে। আহারে, কতটুকু বউটা, কি কপাল। আমার একবার নিয়ে যাবা ওগো বাড়ি? তুমি যাবা? হ্যাঁ, যাবো তো কইছি। বিপদের দিনে প্রতিবেশীকে পাশে দাঁড়াবো না? নসার পুলিশগুলা মানুষগুলারে আটক করার সময় একবারও কি ওগো পরিবারের কথা ভাবে না? পুলিশগুলা কি ব্যবস্থা নাই? ইংরেজ পুলিশ কিছুই মানে না বউ। তুমি কি দাঁড়ায় দাঁড়ায় আমার কথা গিলবা নাকি করতে বেরিয়ে যাইবা? হ্যাঁ। কি হয়েছে? মুখটা এমন করে আছো কেন? ও আচ্ছা, রাগ হয়েছে বুঝি? কথা বলবে না? সত্যি কথা বলবে না? দেখি তুমি এবার কথা না বলে থাকো কি করে? বিরক্ত করো না তো। করব, আমি বিরক্ত করব। আগে আমার সঙ্গে কথা বলো। কি বলবো? তুমি তো আমার কোনো কথাই শোনো না। কত করে বলছি, আব্বু আম্মু আর চাচি তোমাকে আর ছেলেকে দেখতে চাইছে, তুমি তো যেতেই চাইছো না। আমারও যেতে হবে? বাহ, ওইটুকুন ছেলেকে আমি সামলাবো কি করে? তোমাকেও যেতে হবে। কেন বোঝো না? আমার আব্বা আমার কি ইচ্ছা করে না তার নাতির মুখটা দেখতে? যখন ঠোঁট কাটা ছিল তখন কিন্তু দেখতে আসেনি। আমি তখন যাইও নি, এখন গিয়েছিলাম তাই বললো। থাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি এখানে আর থাকছি না, কালই চলে যাব। আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত? থাক, দরকার নেই। আগে শোনো শর্তটা কি। তোমাকে একবার কলকাতা অথবা ঢাকা গিয়ে সুলতান ভাইজানের খোঁজ করতে হবে। বেশ তো, যাব। সুলতান তোমার ভাইজানই নয়, আমার দোস্ত। তার বিপদের সময় আমি তাকে খোঁজ করতে যাব না? কি করে খোঁজ করবে? সেটা আমার উপর ছেড়ে দাও। আগে আমি ঢাকায় যাব, তারপর ফারজানা ম্যাডামের সঙ্গে দেখা করব। ওনার অনেক জানাশোনা, হাতটা অনেক লম্বা, অনেক হয়কে তিনি নয় করতে পারেন। জানি জানি,
তার আর সুনাম করতে হবে। তা সে পারবে তো? এখানে বসে তো বলতে পারছি না, আগে ঢাকা যাই, তারপর তোমার সঙ্গে কথা বলি। কিন্তু তারপর তুমি আমার কথা রাখবে তো? রাখবো। আমি যখন বলেছি আমি যাব, তখন আমি যাব। কিন্তু তার ফল ভালো হবে কিনা আমি জানি না। গতবারের স্মৃতি তো আমি ভুলিনি। এবার আর কিচ্ছু হবে না, এখন ওরা বুঝতে শিখেছে। তাছাড়া সবাই এখন নাতি নিয়ে মেতে থাকবে। দেখো, এবার আর কোনো অশান্তি হবে না। না হলেই ভালো। চেঁচে পড়ে যদি কোনো অশান্তি হয় না মিয়া, তার জন্য তুমি দায়ী থাকবে। মনে রেখো। অন্তরা, এবার সত্যি যদি প্রমাণিত হয় মোহরের ছেলে সুলতানটা বিপ্লবী দলে নাম লিখিয়েছে, তাহলে মোহরের হালত আমি খারাপ করে দেব। দিন না কর্তা, ভালো করে বাসটা দিয়ে দিন। বেটা আমার গায়ের মুরব্বি সেজেছে, আমাদের মানতেই চায় না। তোকে যা বলেছিলাম ঠিক মতো করেছিস তো? কেউ সন্দেহ করেনি তো? কি যে বলেন কর্তা, লোকের কানে এমন ভাবে বিষ ঢালছি যে কাকপক্ষীও টের পাচ্ছে না, অথচ বিষয়টা এর কান থেকে ওর কানে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, ওই রকমই করে যা, লোককে বোঝা মোহর আসলে ঠক। সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। ওর এক ছেলে পুলিশ আর এক ছেলে ডাকাত, স্বদেশী ডাকাত। ভালো ছকে এঁটেছে মোহর, দুপক্ষই সামলে চলবে। আচ্ছা কর্তা, একটা কথা আমাকে চুপি চুপি বলুন তো, ওই সুবিমল আর সুলতানের মধ্যে কি সত্যি যোগাযোগ ছিল? অত জেনে তোর কি লাভ? দুজনে একসঙ্গে এক পাঠশালায় পড়তো, কলেজে আলাদা পড়লেও গ্রামে এলে একসাথে ঘুরতো। লোকে বলতো দুজনে হরিহর আত্মা। তা যা বলে বলুক লোকে, কিন্তু এই দুজনকে একসঙ্গে অনেকদিন দেখা যায়নি। কি করে যে এদের নামে এই বাজে রটনাগুলো রটাবো? রটাবি, সময় আসতে দে। মোহর কিন্তু এখনো ভেবে উঠতে পারছে না যে সেদিন তার কাছে যে চিঠিপত্রগুলো এলো, সেখান থেকে ওই দ্বিতীয় পত্রের কথা লোকে জেনে গেল কিভাবে। মোহর তো জানে না দেয়ালেরও গান আছে। যাই হোক, মোহর কিন্তু ভালোবাসা ভেসেছে কর্তা। ওই একদিকে যেমন ছেলের সন্ধানে ছুটোছুটি করছে, অন্যদিকে আবার ছেলের দীপান্তর হবে এই প্রচারে পাগল হলো বলে। আসসালামু আলাইকুম মল্লিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাল সকালে গোসল করে তুমি এই মাদুলি ধারণ করবে, তাতেই দেখবে তোমার সমস্ত বালা মুসিবত দূর হয়ে গেছে। আর শোনো, নানান রকম প্রলোভন তোমাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেজন্যই আমি এখানে তাবিজ পুঁতে দিলাম দোয়া পড়ে। 1 মাস তুমি এই তাবিজের বাইরে পা রাখবে না, বুঝতে পেরেছো মা? আপনি আমার একমাত্র ভরসা বাবা। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।